ওয়েলকাম। এসএলএসটির যে ইন্টারভিউ চলছে এখানে কিছু কমন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করছে বিভিন্ন রিজিয়নের। এই প্রশ্নগুলো মানে বিদ্যালয় সম্পর্কিত প্রশ্ন। আমরা বারবার বলছি এমন প্রশ্ন কিন্তু বিষয়ের বাইরে, আপনার ব্যক্তিগত স্তরের বাইরে যে এরকম কিছু প্রশ্ন কিন্তু করবে, আপনারা পারবেন সেগুলো। একবার কোন ধরনের প্রশ্ন হচ্ছে তা আমি প্রত্যেক দিনই যতটুকু তথ্য পাচ্ছি 2, 3, 4টি প্রশ্ন অন্তত আপনার সাথে আলোচনা করছি, আমি চেষ্টা করছি। তেমনই আজকেও 3-4টি প্রশ্ন আমি আলোচনা করবো। যেমন একটি প্রশ্ন, আচ্ছা একজন ছাত্র পড়াশোনায় খুব ভালো কিন্তু তার আচরণ মোটেই ভালো নয়, তিনি আচরণ সেই শিক্ষার্থীটা আপনার সাথে বা অনেকের সাথে খুব ভালো করছে না, সেই শিক্ষার্থীর সাথে আপনার ব্যবহারটা কেমন হবে বা তার আচরণের উন্নতিকে আপনি করতে পারবেন, পারলেও কিভাবে? বিভিন্নভাবে প্রশ্নটা করা হচ্ছে। আরেকটি প্রশ্ন, আচ্ছা ধরুন একদিন বিদ্যালয়ে কোনো বিশেষ কারণে বহু সংখ্যক শিক্ষকের অনুপস্থিতি আছে, আপনাকে টিফিনের আগে পরপর 4টে ক্লাস করতে হলো, আবার টিফিনের পরেও হয়তো 5-6 বা 6-7 আপনাকে ক্লাস করতে হলো, স্কুলের স্বার্থে আপনি করবেন? স্বাভাবিকভাবে আপনি তো উত্তর দেবেন হ্যাঁ। আচ্ছা একটু কন্টিনিউ 4টে ক্লাস করার ধকল জানেন আপনি? আপনি কিভাবে নিজের এনার্জিটা ঠিক রাখবেন এবং ক্লাসটা কিভাবে ম্যানেজ করবেন? খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিক্যাল কিন্তু এটা আমাদেরকে, যারা শিক্ষার সাথে যুক্ত আছে আমাদেরকে অনেক সময় করতে হয়, আপনাদেরও যারা নতুন শিক্ষক হবেন তাদেরও করতে হবে স্কুলের সাথে। এইখানটায় কিন্তু একটু খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়াটা খুব প্রয়োজন আছে। তারপরে যেটা, আচ্ছা প্রজেক্ট, আপনি তো উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক হতে চাইছেন, শিক্ষিকা হতে চাইছেন, জানেন এখানে প্রজেক্ট ওয়ার্ক আছে দুটো, 11-12 দুটোতেই, বা মাধ্যমিক স্তরেও জানেন প্রতিটা সাবজেক্টে এখন আর ওরালের বদলে 10 নম্বর প্রজেক্ট আছে। হ্যাঁ স্যার জানি। আচ্ছা এই প্রজেক্ট ওয়ার্কটাকে আপনি কিসের ভিত্তিতে মূল্যায়ন করবেন? এটা কিন্তু মারাত্মক। আপনি খাতাতে ইভ্যালুয়েশন করতে পারবেন, প্রজেক্টটাকে আপনি কিসের ভিত্তিতে ইভ্যালুয়েশন করবেন, মূল্যায়ন করবেন সেটা বলুন। পিয়ার লার্নিং আপনি শুনেছেন? হ্যাঁ বলবেন পিয়ার লার্নিংটা কি এবং কিভাবে এটা শিক্ষার ক্ষেত্রে কতটা উপকারী বা প্রয়োজনীয়। এই ধরনের প্রশ্নের উত্তর আমরা কেমন দেব? প্রথম প্রশ্নটা, যে একজন ছাত্র পড়াশোনায় খুব ভালো কিন্তু সে আচরণের দিক থেকে অতটা ভালো না, অর্থাৎ তার আচরণের শ্রেণীকক্ষে বাধার সৃষ্টি করছে বা শিক্ষক শিক্ষিকাদের সাথে বা আপনার সাথে আচরণটা খুব ভালো নয়, তাহলে একজন মেধাবী ছাত্র বলে তাকে সবসময় কনসিডার করা হবে তা নয়। তাহলে আমি কি করব? স্যার বা ম্যাডাম আমি সেই শিক্ষার্থীকে প্রথমেই বিশেষভাবে তাকে পর্যবেক্ষণ করব, কয়েকটি দিন পর্যবেক্ষণ করে তার আচরণের ত্রুটি বিচ্যুতিগুলো ভালো করে নিজের মধ্যে বোঝার চেষ্টা করবো এবং তার সাথে এবার আমি কথা বলবো যে তার এই আচরণের কারণ কি। তার চেয়ে বড় ব্যাপার, তাকে আমি বোঝাবো যে তার অন্যান্য দিক, যে ভালো দিকগুলো আছে সেগুলো বোঝাবো, যে তুমি ভালো পড়াশোনায়, তোমার একটা ভালো ফিউচার আছে, এই তোমার সবাই প্রশংসা করি, আমি তো বটেই সবাই, তুমি কেন নিজের ভালো দিকটাকে কয়েকটি খারাপ গুণ দিয়ে ঢাকতে চাইছো? এইভাবে বুঝিয়ে তাকে কিন্তু আমি পজিটিভ রিইনফোর্সমেন্ট, আমাদের সাইকোলজির ভাষায় যেটা আছে, তাই তো, ধনাত্মক শক্তিদায়ক সত্তা ব্যবহার করে তাকে উৎসাহ দিয়ে তার ভালো দিকগুলো বারবার তার সামনে উপস্থাপন করলে তার কিন্তু খারাপ দিকগুলো ধীরে ধীরে দুর্বল হবেই, আমার বিশ্বাস এটা হবে। এবং সেইভাবে প্রয়োজনে আমি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নেব এবং আশা করি প্রয়োজন হবে না, কিন্তু সেটা হলে তার অভিভাবকদের সাথে আমি যোগাযোগ করবো এবং তাকে উৎসাহ দাঁড়িয়ে আছে একমাত্র সেই শিক্ষার্থী, যেহেতু সে একজন মেধাবী শিক্ষার্থী, তার আচরণের উন্নতি করা খুব সহজেই সম্ভব হবে বলে আমি মনে করি। তাহলে একজন ভালো শিক্ষার্থীর ক্ষেত্রে কি, তাকে কিন্তু মারধর এটা তো আমরা কোনো কারোর জন্য সাপোর্ট করি না, তার ভালো দিকগুলো বারবার যদি তুলে ধরেন না, সে কিন্তু একবার হলেও ভাববে, নিজেকে দিয়ে ভাববেন। আপনাকে যে মানুষটা বারবার প্রশংসা করে আপনি কিন্তু তার সাথে খারাপ আচরণ করতে পারেন না। এইটাই হচ্ছে একমাত্র উপায় একজন ভালো শিক্ষার্থীকে তার খারাপ আচরণগুলো দূর করে। এটা কিন্তু ব্যতিক্রম হলেও এই ধরনের আছে, প্রতিটি বিদ্যালয়ে আছে, হয়তো প্রতিটা ক্লাসেও আছে, যে পড়াশোনায় ভালো কিন্তু আচরণ মোটেই ভালো না, তাকে বসে আনার কিন্তু এইটা খুব কার্যকরী ইফেক্ট। এটা শুধু ইন্টারভিউর জন্য নয়, এটা কিন্তু বাস্তবেও খুব ইফেক্টিভ হয় এবং এটা অ্যাপ্লাই করে দেখবেন, আপনারা নিশ্চয়ই রেজাল্ট পাবেন। ব্যক্তিগতভাবে আমি বহু ক্ষেত্রে পেয়েছি, তাই এটা বললাম। এই উত্তরটা সম্পূর্ণ আমি মানে নিজের অভিজ্ঞতা থেকে বললাম। এবার একটা আপনার স্কুলে কোনো বিশেষ কারণে বহু শিক্ষক একদিন অনুপস্থিত, আপনাকে তো সেদিন এক্সট্রা ক্লাস নিতেই হবে, পরপর 4টে, টিফিনের আগে 4টে ক্লাস নিতে হলো, টিফিনের পরেও আপনাকে 2-3 ক্লাস নিতে হলো, আপনি নেবেন? প্রথম উত্তর অবশ্যই নেব, বিদ্যালয়ের স্বার্থে আমি অবশ্যই নেব। আচ্ছা আপনার প্রচণ্ড খাটুনি হয়ে যাবে, হ্যাঁ স্যার একটু হবে। আপনি নিজের এনার্জি কী করে ঠিক রাখবেন? যে আমি ছোট লেসন প্ল্যানের আকারে পড়ানোর চেষ্টা করব, হ্যাঁ মাঝে মধ্যে একটু জল খেয়ে নেব বা
একটু শ্বাস নিয়ে নিজেকে সতেজ রাখবার চেষ্টা করব। আপনার ক্লাসরুমে কি করে 3 বা 4 নম্বর পিরিয়ডটা কি করে আপনি 1, 2, 3টে ক্লাস নিলেন, তারপরের ক্লাসগুলো আপনি কি করে করবেন, বা প্রথম থেকে আপনি কোন পরিকল্পনায় এগোবেন যে আপনার পরপর এতগুলো ক্লাস আছে? হ্যাঁ, এইখানেই কিন্তু খুব ভালো একটা উত্তর দেওয়া যেতে পারে আমার মনে হয় যে হ্যাঁ, আমি এই ধরনের ক্ষেত্রে, ব্যতিক্রমী ক্ষেত্রে কি করব, লেকচার মেথডটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করব। কারণ লেকচার মেথড কি করে, চিৎকার করে কথা বলতে হলে অনেকটাই আমার এনার্জি লেস হবে, যেহেতু দীর্ঘ সময় সেদিন আমার ক্লাস করতে হবে। লেকচার মেথডটা মানে অ্যাভয়েড করে অ্যাক্টিভিটি বেস যেটা আছে, আগের দিন ABL বলেছি আমি, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, সেইটাকে বেশি প্রয়োগ করব। শিক্ষার্থীরা কাজের মধ্যে দিয়ে শিখুক, তারা আলোচনার মধ্যে দিয়ে শিখুক, তাদের হাতে কলমে কাজের গুরুত্ব দেব, প্রয়োজনে পিয়ার লার্নিং, বিতর্ক, এইগুলো ক্লাসে সেদিন আমি বেশি বেশি করবার চেষ্টা করব। তাতে কি হবে, শিক্ষার্থীদের কাছে শ্রেণীকক্ষটা খুব এনজয়ফুল হয়ে উঠবে, তারা আনন্দের সাথে শিখবে, প্র্যাকটিক্যালি শিখবে, আকর্ষণীয়ভাবে শিখবে। উল্টো দিকে শিক্ষক হিসেবে আমি কিন্তু আমার সঠিক যে এনার্জিটা সেটাও ধরে রাখতে পারবো। একসাথে দুটো কাজ হবে, একটু পৃথকভাবে শেখা হবে, কার্যকরীভাবে শেখা হবে, এবং দুটো দিকে আমার মনে হয় ঠিক থাকবে। শুধুমাত্র লেকচার মেথডে না লেখে আমি লেসন প্ল্যান সেইভাবেই সেদিন রেডি করব, যাতে ছোট ছোট পার্ট করে শেখানো যায়, শিক্ষার্থীকে বেশি করে ইনভলভ করা যায়, তারা যাতে ইনভলভ হয়ে সেইগুলোকে আরও বেশি করে শিখতে পারে, সেগুলো আরও বেশি জানতে পারে, সেইটা করব। অর্থাৎ আমি শুধু লেকচার না দিয়ে ছাত্রদের নিজেদের মতন করে শেখানোটাকে সেদিন কিন্তু গুরুত্ব দেবো, এটা মাথায় লাগবে। আচ্ছা, প্রজেক্ট ওয়ার্ক, আমরা জানি প্রজেক্ট ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু 11-12 প্রত্যেকটা ইয়ারে কিন্তু 20 নম্বর আছে, পার সেমিস্টার 10 নম্বর, 4টে সেমিস্টারে 40 নম্বর আছে। আমি 11 বাদ দিলাম, 12-এর 2টো সেমিস্টার নিয়ে ফাইনাল রেজাল্ট হবে, 20 নম্বর প্রজেক্ট। মাধ্যমিকে প্রতিটা ক্ষেত্রে 10 নম্বর করে প্রজেক্ট আছে, আগে ওরাল থাকতো, ফলে খুব খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে 70 নম্বর আছে প্রজেক্টে, 7টা সাবজেক্টে। উচ্চ মাধ্যমিকে 5টা সাবজেক্ট হলে 100 নম্বর আছে, 6টা হলে 120 নম্বর, মানে 5টায় ধরে নিচ্ছি মেন, 100 নম্বর আছে। ফলে এটাকে কিন্তু একটা খাতা লিখে নিয়ে আসলো আর আমি জমা দিয়ে 18-20 দিয়ে দিলাম, এটা হতে পারে না। এটা নিয়ে প্রশ্ন কিন্তু আসাটাই স্বাভাবিক। তাহলে প্রজেক্টটাকে আপনি কি গুরুত্ব দেবেন? অবশ্যই প্রজেক্টটা হচ্ছে একটি হাতে কলমে কাজ। এখানে শিক্ষার্থীর সৃজনশীলতা, তার ব্যক্তিগত দক্ষতা, তার অনুসন্ধান, তার বিষয় নির্বাচন, তার যে স্যাম্পেল নির্বাচন, ঠিক আছে, তথ্য সংগ্রহের কৌশল, সব কিছু তার শেখার জায়গা আছে। আমি প্রজেক্ট মূল্যায়নের ক্ষেত্রে দেখব শিক্ষার্থী কতটা সৃজনশীলতা সেখানে দেখিয়েছে, বিষয় নির্বাচনে তার কতটা ব্যক্তিগত দক্ষতাকে সে দেখেছে, কোন বিষয়টা নির্বাচন করেছে, তার তথ্য সংগ্রহের কৌশল ও উৎসটা আমি ভালো করে লক্ষ্য করব, কোথা থেকে তথ্যগুলো সংগ্রহ করেছে, উৎসটা কি, এবং তার কৌশলটা কি, তার যে ব্যাখ্যা বিশ্লেষণ, তিনি কার কার সহযোগিতা, সঠিক বিষয়ের জন্য সঠিক মানুষের সহযোগিতা নিয়েছে, কতটা তারা দলবদ্ধভাবে কাজটি করেছে, কতটা সহযোগিতা এখানে কার্যকরী হয়েছে, তার বিশ্লেষণ দক্ষতা, সমস্ত কিছু আমি লক্ষ্য করে মূল্যায়ন করব, শুধুমাত্র একটি খাতার উপরে নয়। কারণ প্রজেক্ট শুধু একটি খাতা নয়, তার এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পায়। একটু ভালো করে আপনি আরেকটু বিচার বিশ্লেষণ করবেন, আরও ভালো উত্তর আপনি কিন্তু দিতে পারবেন, আপনাকে বলছি আমি। হ্যাঁ, আর একটা যেটা বললাম পিয়ার লার্নিং, পিয়ার লার্নিং কি, শিক্ষার্থীরা নিজেরাই শিখবে। একজন দুর্বল শিক্ষার্থী একটু ভালো অপেক্ষাকৃত ভালো শিক্ষার্থী তাকে শেখাচ্ছে, বা সমগোত্রীয়, তারা প্রত্যেকে একে অন্যকে আলোচনা করে একে অন্যের কাছ থেকে শিখছে। তাহলে এতে কি হচ্ছে, সহযোগিতার বোধ তৈরি হচ্ছে, তাই না? পারস্পরিক একটা বিশ্বাস তৈরি হচ্ছে, সামাজিক বিকাশ ঘটছে, আত্মবিশ্বাস জাগ্রত হচ্ছে। তাহলে পিয়ার লার্নিংটা আমি খুব সমর্থন করি। শ্রেণীকক্ষে শিক্ষণকে কার্যকরী করার ক্ষেত্রে পিয়ার লার্নিংটা খুব জরুরি। একে অন্যের কাছ থেকে শিখছে, টিচার সেখানে নয়, সেখানে অ্যাক্টিভিটি বেস হচ্ছে, কিন্তু চাইল্ড সেন্ট্রিক হচ্ছে শিক্ষা। আমরা জানি আধুনিক শিক্ষা কি, শিশুকেন্দ্রিক শিক্ষা। পিয়ার লার্নিংটা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার একটা অন্যতম উদাহরণ। তারা শিশুরা নিজেরা নিজেদের মতন করে শিখছে, শিক্ষক সেখানে কি সহায়কের ভূমিকা পালন করছে, অনেকটা দর্শকের ভূমিকা পালন করছে, তিনি থাকছে, কিন্তু তারা তাদের মতো শিখেছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি লার্নিং, সেটাকে কিন্তু সমর্থন করবেন, এবং এর বিষয়ে কি বলবেন আপনি নিজে বুঝে নিন। আমি সব বিষয়ে টিউটোরিয়াল অ্যান্সার আগেও বলেছি, দেবেন না। আমার বর্ণনা স্যার আমরা অনেক ভালো ভালো টিপস আপনাদের দিচ্ছি, কিন্তু সবচেয়ে ভালো উত্তর দিতে পারেন আপনি নিজে। আপনি সহযোগিতা নিন বহুজনের কাছ থেকে, কিন্তু উত্তরটা কিন্তু পরিস্থিতিটা হ্যান্ডেল করবেন আপনি। উত্তরটা আপনি আপনার মতন সিচুয়েশন অনুযায়ী দেবেন, কোনো রকম টিউটোরিয়াল অ্যান্সার দেবেন না। আজকে 3-4টে বিষয় ছিল।
মেধাবী ছাত্রের খারাপ আচরণ কী করে দূর করব, পরপর ক্লাস থাকলে সেটা কি করে মেনটেন করব, পিয়ার লার্নিং, প্রজেক্ট ওয়ার্কটা, এইসব বিষয়গুলো আমি তথ্য সংগ্রহ করতে পেরেছিলাম, আপনাদের সাথে আলোচনা করেছি। আবার যে তথ্যগুলো আমি পাবো বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কী ধরনের প্রশ্ন করছে, আমি যেটুকু পাবো আপনাদের কাছে যদি তথ্য থাকে, প্রশ্নগুলো যদি দেন, আমি চেষ্টা করবো আমার মতন করে উত্তর আপনাদের সামনে একটু উপস্থাপন করবার। আর আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যা মতামত অবশ্যই আপনাদের কমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা পড়ার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।